প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি তোমরা ভালো আছো। আজ তোমাদের সাথে কথা হবে বাংলা দ্বিতীয় পত্র নিয়ে, নবম শ্রেণী। সেখানে আলোচনা করব ভাব সম্প্রসারণ। সেখানে ভাব সম্প্রসারণ লেখার কৌশল এবং কয়েকটি নমুনা ভাব সম্প্রসারণ তোমাদের দেখানোর চেষ্টা করব। প্রথমেই আমরা ভাব সম্প্রসারণটা কি, কিভাবে লিখতে হয় এর কয়েকটি কৌশল আমরা দেখব। দেখো, প্রথমে প্রত্যেক বাক্যের একটি ভাব থাকে। এ ভাবটি কোথাও স্পষ্ট, কোথাও অস্পষ্ট। অনেক সময় একাধিক বাক্য সহযোগে ভাব প্রকাশিত হয়। এ সমস্ত বাক্য বা বাক্য সমষ্টি নিগূঢ় তত্ত্বকে বিস্তারিতভাবে ভাব সম্প্রসারণ বলে। কোনো বাক্যে কিংবা কবিতাংশে অনেক সময় বিপুল ও তাৎপর্যপূর্ণ ভাব নিহিত থাকে। কবি সাহিত্যিকের রচনার কোনো অংশ কিংবা লোকমুখে প্রচলিত প্রবাদ প্রবচনে লুকিয়ে থাকে গভীর জীবনসত্য। এ ধরনের ভাববস্তু বা জীবনসত্যকে কিছুটা বিস্তৃত করে লেখার নাম হলো ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণের সময় যুক্তি, দৃষ্টান্ত ও প্রাসঙ্গিক উদ্ধৃতি দিয়ে অন্তর্নিহিত মূল ভাবটুকু বিশদ করা হয়। ভাব সম্প্রসারণ করার সময় নিচের কয়েকটি দিক লক্ষ্য রাখা ভালো। ১ নম্বরে খেয়াল করো, উদ্ধৃত অংশ বারবার মনোযোগ দিয়ে পড়ে তার ভেতরের ভাবটি বুঝতে চেষ্টা করবে। মূল ভাবের সংকেত, উদ্ধৃতির কোন অংশে প্রচ্ছন্ন রয়েছে তা খুঁজে বের করতে পারলে ভাববস্তু বোঝা সহজ হয়। উদ্ধৃত অংশে সাধারণত মূল ভাব একটি হয়ে থাকে, তাই সেই ভাবটি বুঝে নিয়ে সেটির সম্প্রসারণ করবে। ভাব সম্প্রসারণ অনুশীলন করার সময় অভিধান দেখে অপরিচিত শব্দের অর্থ জেনে নেওয়া উচিত। ভাব সম্প্রসারণের দৈর্ঘ্য সম্বন্ধে ধরাবাঁধা নিয়ম নেই, তবে তা প্রবন্ধের মতো বড় কিংবা সারমর্মের মতো ছোট হয় না। ভাব সম্প্রসারণের বাক্য সংখ্যা 10টির অধিক ও 15-16টির বেশি না হয় ভালো। ৪ নম্বরে দেখো, মূল ভাবটি সহজ সরল ভাষায় সম্প্রসারিত বা বিশদ করবে। একই ধরনের কথা বারবার লিখবে না। অন্য কোনো নতুন ভাব ও অবান্তর কথা যেন এসে না যায় সেদিকে খেয়াল রাখবে। উদ্ধৃত অংশে কোনো উপমা বা রূপক থাকলে তার অন্তর্নিহিত তাৎপর্য ভালোভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করবে। ভাব সম্প্রসারণ লেখার সময় কোনো রকম শিরোনাম দেওয়ার দরকার পড়ে না। লেখক বা কবির নামও উল্লেখ করতে হয় না, কিংবা ব্যাখ্যা ব্যাখ্যার মতো কবি বলেছেন এ ধরনের বাক্যাংশ ব্যবহার করতে হয় না। ভাব সম্প্রসারণের জন্য দেওয়া কথাটিতে সাধারণত প্রকাশ্যে বক্তব্যের আড়ালে গভীর ভাবসত্য লুকিয়ে থাকে। সবুরে মেওয়া ফলে কথাটির আক্ষরিক অর্থ গাছের ফল পেতে হলে অপেক্ষা করতে হয়, কিন্তু এর গভীর ভাবসত্য হলো জীবনে সাফল্য অর্জন করতে হলে চাই ধৈর্য, প্রচেষ্টা ও পরিশ্রম। তো ভাব সম্প্রসারণ করার সময় প্রথমে প্রকাশ্য বা আক্ষরিক অর্থের দিকটি বলে পরে অন্তর্নিহিত ভাবটি বর্ণনা করতে হয়। ভাব সম্প্রসারণ সরাসরি অনুচ্ছেদের আকারে লিখতে পারো, আবার 3টি অংশেও লিখতে পারো। মূল ভাব, মূল ভাব, ভাব সম্প্রসারণ হলো মূল ভাবের সম্প্রসারিত রূপ। এখানে উল্লেখিত বাক্য মূল ভাবটা সংক্ষিপ্ত করে বর্ণনা করবে। সম্প্রসারিত ভাব এখানে বিস্তারিত আলোচনা করবে। আর উপসংহারে এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা বাক্য লেখা শেষ করতে হবে। এবার তোমাদের তৃতীয় সাময়িক পরীক্ষার জন্য নির্ধারিত কয়েকটি ভাব সম্প্রসারণ আছে। এখানে তার মধ্যে
এটা অন্যতম। পথিক পথ পথিকের সৃষ্টি করে না, পথিকই পথ সৃষ্টি করে। তোমরা একটু নিজে নিজে এগুলো চর্চা করো। এখানে একটা নমুনা উত্তর দেওয়া হয়েছে, তোমরা একটু পড়ো, পড়ে বোঝার চেষ্টা করো। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আহ, ভাব সম্প্রসারিত ভাবগুলো বুঝতে পারছো। আমরা আরেকটি নমুনা উত্তর দেখব। নানান দেশের নানান ভাষা, বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা? এই একটি ভাব সম্প্রসারণ, তোমরা একটু পড়ো, পড়ে বোঝার চেষ্টা করো। তো প্রিয় শিক্ষার্থী, আজ ভাব সম্প্রসারণ লেখার কৌশল এবং কয়েকটি নমুনা ভাব সম্প্রসারণ সম্পর্কে আলোচনা হলো। তো পরবর্তীতে আহ, নতুন কোনো বিষয় নিয়ে আবারও তোমাদের সাথে আলোচনা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।